ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় মেগালিথ হচ্ছে বড় পাথরের সমাধি। 2 10,000 যুদ্ধ উল্লেখ আছে ঋগ্বেদে। 3 সুদ গ্রহণ যে ধর্মে নিষিদ্ধ ছিল ব্রাহ্মণ্য ধর্মে। 4 ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল। 5 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অসমক। 6 হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। 7 কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা ছিলেন অশোক। 8 গাথা সপ্তশতীতে গাথার সংখ্যা 67। 9 গুপ্ত আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো অগ্রহার প্রথা। 10 গুপ্ত যুগে রোজকার কাজকর্মে ব্যবহার করা হতো তাম্র মুদ্রা। 11 সঙ্গম সাহিত্য যে ভাষায় রচিত তামিল। 12 স্তূপের চারিদিকে তোরণ ছিল 4টি। 13 তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় তামালিতেস বলা হতো। 14 জীবক ছিলেন চিকিৎসক। 2-এর দাগে আসি। 2-এর দাগেরগুলো 1 নম্বরের করে। আইতে আছে সংহিতা কথার অর্থ কি সংকলন করা। 2-এ আছে বেদের অপর নাম কি শ্রুতি। 3-এ দিয়েছে মহাস্থানগড় কোথায় অবস্থিত, এটা তোমাদের বইয়ে 83 পাতায় আছে। মহাস্থান বা মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। তাহলে বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। 4-এ দিয়েছে ত্রিপিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ বৌদ্ধ। 5-এ দিয়েছে পার্শ্বনাথ। 5-এর প্রশ্ন হলো পার্শ্বনাথ কে ছিলেন। কাশী রাজপুত্র আর জৈনদের 23তম তীর্থঙ্কর। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র আর শেষ দুজন তীর্থঙ্কর, মানে মোট ছিল 24 জন, তো 23 আর 24, তাহলে 23তম তীর্থঙ্কর হলো পার্শ্বনাথ। তাহলে পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র এবং জৈনদের 23তম তীর্থঙ্কর। 6 দিয়েছে মহাভারতের আদি নাম কি জয়কাব্য। 7-এ বলেছে উপবেদ কাকে বলা হতো চিকিৎসা শাস্ত্রকে। 8-এ অর্থশাস্ত্র কি রচনা করেন কৌটিল্য। 9-এ সুদর্শন রথ কোন সম্রাটের শাসনকালে নির্মিত হয়, শক শাসক রুদ্রদমনের শাসনকালে। 10-এ বলেছে বৈদ্য সুসেন লক্ষণের ক্ষতস্থানে কি লাগাতে বলেছিলেন। রামায়ণে একটা গল্প রয়েছে, রাবণের সঙ্গে যুদ্ধে শক্তিশালী অস্ত্রের আঘাতে লক্ষণ অজ্ঞান হয়ে পড়েন। বৈদ্য সুসেন বলেছিলেন ক্ষতস্থানে বিশল্যকরণী লাগিয়ে দিলে লক্ষণ সুস্থ হয়ে উঠবে। বিশল্যকরণী একটি ঔষধি গাছ। তাহলে বৈদ্য সুসেন লক্ষণের ক্ষতস্থানে বিশল্যকরণী লাগাতে বলেছিলেন। 11-তে বলেছে কনিষ্কের মূর্তি কোথায় পাওয়া গেছে। লিখবে 1911 খ্রিস্টাব্দে মথুরার কাছে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া যায়, সেটার মাথার বাহু ভাঙা ছিল। দেখে সেটাকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলেই মনে হয়েছিল। মূর্তির ডান হাতে একটা রাজদণ্ড ধরা রয়েছে, বাঁ হাতের মুঠোয় কারুকাজ করা তলোয়ারের বাট। লম্বা হাঁটু পর্যন্ত কোট রয়েছে তার গায়ে, কোমরে বেল্ট লাগানো, তার উপরে গোড়ালি অবধি একটি আলখাল্লা। মূর্তিটার পায়ে বুট জুতো রয়েছে। মূর্তিটার তলার দিকে ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে, তার থেকে জানা যায় কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের মূর্তি। তাহলে মথুরার কাছে একটি ক্ষেত থেকে 1911 সালে পাওয়া যায়। 12-তে বলেছে ইন্ডিকা কে রচনা করেন মেগাস্থিনিস। 13 চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন বসুমিত্র। 14-তে বলেছে লিচ্ছবি কাদের বলা হয়। বজ্জির আশেপাশে বৈশালীর আশেপাশে যেসব বজ্জিরা থাকতো তাদেরকে বলা হয় লিচ্ছবি। তাহলে লিচ্ছবি কাদের বলা হয়। বৈশালীর আশেপাশে, বজ্জিদের রাজধানী ছিল বৈশালী, আর বৈশালীর আশেপাশে যেসব বজ্জিরা থাকতো তাদেরকে লিচ্ছবি বলা হয়। 3-এর আইতে আছে সভা এবং সমিতি বলতে কি বোঝায়। লিখবে পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করতে সভা আর সমিতি নামে দুটো প্রতিষ্ঠান। সভা হলো সভা গঠিত হতো অভিজ্ঞ আর বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতি হচ্ছে সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত, এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। 2-তে দিয়েছে জৈন ধর্মের ত্রিরত্ন কি। লিখবে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন, এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো। 3-এ দিয়েছে আর্য সত্য কি। এইখান থেকে এতটা বলবে যে বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় বুদ্ধ 4টি মূল উপদেশ দেন, প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। 4-এ দিয়েছে তৃতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয়েছে কেন।
সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 376 খ্রিস্টাব্দ নাগাদ শাসক হন। গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তাকে বলা হয় শকারি। শকযুক্ত অরি, অরি মানে শত্রু সমান শকারি। 5 দিয়েছে হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়ণ বলা হয় কেন? লিখবে প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়, তাই তাকে প্রথম নগরায়ণ বলা হয়। 6 বলেছে সাতবাহন শাসনে মেয়েদের অবস্থা কিরূপ ছিল? এই যে এইখানে লিখবে এই যে সাতবাহন শাসকদের অনেকের নাম তার প্রমাণ, এটা সাতবাহন শাসনে বলেছে। তো সমাজে নারীর অবস্থান ছিল পুরুষের নিচে। পরিবারে মেয়েদের বদলে ছেলে জন্মালে আনন্দ বেশি হতো। শিক্ষার ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে ছিল। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কথা বলা হতো। সাথে দিয়েছে বিহার এবং স্তূপের মধ্যে পার্থক্য কি? বিহার আর স্তূপ হচ্ছে, বিহার হলো বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য তৈরি হতো বিহার, আর স্তূপ হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর অর্ধগোলাকার ঢিবির মতো স্থাপত্যকে স্তূপ বলা হয়। 2 হচ্ছে প্রথম দিকে বিহার ছিল অনেক গুহার সমষ্টি, পরবর্তীকালে ইট দিয়ে বিহার তৈরি করা হয়। আর স্তূপের দিকে প্রথম দিকে স্তূপ তৈরি হতো মাটির ঢিবি করে, পরবর্তীকালে ইট দিয়ে মজবুত স্তূপ তৈরি করা হয়। অনেক ইটের স্তূপে পাথরের আস্তরণও দেওয়া হয়। 6 দিয়ে 8 বলেছে তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত কেন? এই যে তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল? লিখবে প্রাচীন ভারত উপমহাদেশের একটি প্রধান নগর বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন তাম্রলিপ্ত, দামলিপ্ত, তামালিতেশ। গ্রিক ভাষায় বলা হতো তামালিতেশ। সম্ভবত এটি ছিল পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। সুয়ানচাং এবং ফাসিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন। তাম্রলিপ্ত স্থলপথ আর জলপথে যাওয়া যেত। বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত বিখ্যাত ছিল। এবারে 4 দাগে আসি। 4 রায়তে দিয়েছে প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন? প্রাচীন ভারতে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি, আর ভালো কৃষিকাজের জন্য প্রয়োজন ছিল ভালো সেচ ব্যবস্থা। প্রাচীন ভারতের শাসকরা কৃষির উন্নতির জন্য জলসেচের প্রতি নজর দিতেন। ধনী ব্যক্তিরা নিজেদের এলাকায় কৃষির উন্নতির জন্য নিজের উদ্যোগে জলসেচ ব্যবস্থা তৈরি করতেন। 2 দিয়েছে মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কি ছিল? এইখান থেকে বলবে যে মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার উপরেই গুপ্তচরের নজর থাকতো। রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও চরেদের নজরের বাইরে যেতে পারতো না। সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে। 3 বলেছে মৌর্য যুগে পুরুষ এবং নারীরা কি ধরনের পোশাক পরত? এইখান থেকে এতটা বলবে মৌর্য আমলে সাধারণ পুরুষরা অনেকটা আজকে ধুতি চাদরের মতো পোশাক পরতেন। মহিলারা পোশাকের উপর চাদর বা ওড়না ব্যবহার করতেন। ধনী এবং রাজপরিবারের নারী পুরুষ দামি পোশাক পরতেন। সুতি কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল। পশম আর রেশম কাপড়ের ব্যবহার ছিল বলেও জানা যায়। পুরুষেরা অনেকে মাথায় পাগড়ি পরতেন। দামি পাথর ও সোনার তৈরি গয়না পরতেন ধনীরা। 4 বলেছে গান্ধার শিল্পে বুদ্ধ মূর্তিগুলি কেমন ছিল? লিখবে গন্ধার প্রদেশে নানা কারণে বিভিন্ন জাতির মেলামেশার সুযোগ ছিল। সেই মেলামেশার ছাপ ওই অঞ্চলের শিল্পেও পড়েছিল। বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। আগে বুদ্ধের মূর্তি বানানোর পূজা করা নিষিদ্ধ ছিল। গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধ মূর্তি তৈরি করেন। নাক টিকালো, টানা ভুরু আর আধবোজা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তির পায়ে জুতোগুলো রোমান জুতোর মতো দেখতে হতো। সোনালী রঙের ব্যবহারও মূর্তিগুলিতে দেখা যায়। 5 দিয়েছে বৈদিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব, তো এইখান থেকে বলতে পারো। এটা বইয়ের থেকে যদি বলতে চাও তাহলে এইটা বলবে। এইখান থেকে এই পরে আরেকটু আছে, এই পর্যন্ত বলবে। আর যদি এটা পছন্দ না হয় তাহলে রায়মার্টিনে এখানে আছে বৈদিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা সময়কাল
হরপ্পার নগর সভ্যতার অবসানের পর বৈদিক যুগে গ্রামীণ সভ্যতার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় খ্রিস্টপূর্ব 1600 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ বা তার পরের সময়ের বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। বৈদিক যুগের প্রত্নস্থল বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় হরিয়ানার ভগবানপুরা এবং মহিছত্র, হস্তিনাপুর, অত্রঞ্চিখেরা, নোহ প্রভৃতি জায়গায়। প্রাপ্ত জিনিস বৈদিক যুগের প্রত্নস্থল থেকে পাওয়া গেছে ধূসর রঙের মাটির পাত্র, তামা, ব্রোঞ্জের গয়না, লোহার তৈরি তীরের ফলা, বর্ষার ফলা, পেরেক ছোড়া প্রভৃতি। তাছাড়া বড়শি, মাটির তৈরি বাসন, বিভিন্ন পাত্রের গায়ে আঁকা ছবি, মানুষ ও পশুর মূর্তি পাওয়া গেছে। আর এ যুগে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু এবং তারা ঘোড়ায় টানা রথ ব্যবহার করত, তার প্রমাণ পাওয়া যায়। 6তে দিয়েছে তক্ষশিলা মহাবিহারে ছাত্রদের কিভাবে ভর্তি নেওয়া হতো। আচ্ছা, তক্ষশিলা মহাবিহারে কিভাবে ভর্তি নেওয়া হতো? এই যে দেশে গন্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। গ্রিক, পারসি, কুষাণ, শক নানা বিদেশি শক্তি নানা সময় তক্ষশিলা দখল করে, ফলে সেখানে নানা দেশের মানুষ ও পণ্ডিত লোকের আনাগোনা ছিল। বৌদ্ধ ধর্ম তক্ষশিলায় জনপ্রিয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে শিক্ষাকেন্দ্র হিসাবে তক্ষশিলা বিখ্যাত হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা তক্ষশিলায় যেত উচ্চশিক্ষার জন্য। 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। ধর্ম বা বর্ণ নয়, বরং যোগ্যতা যাচাই করেই ছাত্রদের নেওয়া হতো। মোটামুটি 8 বছর তারা সেখানে লেখাপড়া করত। তাহলে কিভাবে নেওয়া হতো? 16 থেকে 20 বছরের বয়সে ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। ধর্ম বা বর্ণ নয়, যোগ্যতা যাচাই করে ছাত্রদের নেওয়া হতো, আর মোটামুটি 8 বছর তারা লেখাপড়া করতে পারত। 7 দিয়েছে গুপ্ত যুগে স্ত্রীধন বলতে কি বোঝো? লিখবে গুপ্ত আমলেও পরিবারের প্রধান ছিলেন বাবা। মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল। এই সময় অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন। ওই সম্পদের উপরে কেবল ওই মেয়েরই অধিকার ছিল, একে স্ত্রীধন বলা হতো। মেয়েরা নিজের ইচ্ছা মতো ওই সম্পদের ব্যবহার করতেন, তবে স্ত্রীধন প্রথা সমস্ত বর্ণের মধ্যে চালু ছিল না। 5-এর দাগে আসি। 5-এর আয়তে দিয়েছে বর্ণাশ্রম প্রথা কিভাবে চিকিৎসা বিদ্যায় বাধা সৃষ্টি করেছিল। এইখান থেকে এতটা লিখবে। জাতিভেদ প্রথা কঠোর হবার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল। বলা হতো আগের জন্মে পুণ্য করলে পরের জন্মে রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। এই ধরনের কথা চিকিৎসা বিজ্ঞানের বিরোধী ছিল। রোগ সারাতে গেলে নানা রকম খাদ্যের কথা বলা ছিল, অথচ সেই খাদ্যের অনেকগুলি ধর্মশাস্ত্রের মতে খাওয়া বারণ ছিল। ফলে ধর্মশাস্ত্রের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সময় বিরোধ তৈরি হয়েছিল। সুশ্রুত সংহিতায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ ছিল সব ব্যবচ্ছেদ বা মরা কাটা, অথচ ধর্মশাস্ত্রের মতে সব বা মৃতদেহ ছোঁয়া নিষেধ ছিল। ফলে মরা কাটা নিষিদ্ধ হওয়ার জন্য শারীরবিদ্যা ও শল্য চিকিৎসার চর্চা ধীরে ধীরে কমে গেল। বাঘভটের পর থেকে শল্য চিকিৎসার ব্যাপারে তেমন উৎসাহ ছিল না। তাছাড়া চিকিৎসকরা রোগী ব্রাহ্মণ না শূদ্র তা বিচার করতেন না। ফলে প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসা বিদ্যার বিরোধিতা তৈরি হয়। 2-তে দিয়েছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। এটা লিখবে বৈদিক যুগের শিক্ষা। বৈদিক সাহিত্য থেকে সে যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবে শিক্ষা চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন। ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত আর মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো তার বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছে থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপরে। তিনি বলেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন পদ্ধতি সম্পর্কে লেখো। এইটা লিখবে যে প্রাচীনকালে ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হলো নালন্দা মহাবিহার। নালন্দা মহাবিহারে দেশ ও দেশের বাইরে ছাত্ররা পড়াশোনা করত। চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশের ছাত্ররা নালন্দা মহাবিহারে পড়তে আসত। যে কোনো বর্ণ আর ধর্মের ছাত্র নালন্দা বিহারে পড়তে পারত। নালন্দা বিহারে থাকা খাওয়া পড়ার জন্য কোনো খরচ লাগতো না। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়া যেত। এখানে বহু বিখ্যাত পণ্ডিত পড়াতেন। আবার লেখাপড়া শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে হতো। 3-4 দিয়েছে মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল।
মহাজনপদগুলির শাসন ব্যবস্থা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে 16টি মহাজনপদ ছিল। এই মহাজনপদগুলির শাসন প্রধানত দুভাগে বিভক্ত ছিল: রাজতান্ত্রিক মহাজনপদের শাসন আর অরাজতান্ত্রিক মহাজনপদের শাসন। রাজতান্ত্রিক মহাজনপদের শাসন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মহাজনপদগুলি বেশিরভাগই ছিল রাজতান্ত্রিক। রাজতান্ত্রিক রাজ্যগুলোতে রাজাই ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। শাসন ব্যবস্থার সবার উপরে ছিলেন রাজা। রাজপদ ছিল বংশানুক্রমিক। রাজ্য শাসনের কাজে রাজাকে সাহায্য করত একটি সভা। সভার সদস্যরা রাজাকে নানা বিষয়ে পরামর্শ দিত। রাজার আদেশ প্রজারা মানতে বাধ্য ছিল। রাজ্যের জমি থেকে রাজা কর সংগ্রহ করতেন। এই করের টাকায় রাজ্যের শাসন চলত। বজ্জী আর মল্ল ছাড়া বাকি 14টি রাজ্যই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। রাজতান্ত্রিক রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কৌশল, মগধ, অবন্তী আর বৎস। অরাজতান্ত্রিক মহাজনপদের শাসন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলির মধ্যে অনেক মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক মহাজনপদ। প্রজাতান্ত্রিক এই রাজ্যের অপর নাম ছিল গণরাজ্য। গণরাজ্যগুলিতে কোনো রাজার শাসন ছিল না। গ্রাম আর শহরের প্রধানরা মিলিত হয়ে এই একজন অধ্যক্ষ নির্বাচন করতেন, যিনি রাজ্য প্রশাসন পরিচালনা করতেন। গণতান্ত্রিক রাজ্যগুলিতে অধ্যক্ষ তার জীবদ্দশা পর্যন্ত স্বপদে বহাল থাকতেন। গণরাজ্যগুলিতে জনগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের কর্তব্য ঠিক করত, তবে নারী এবং দাসেরা এই আলোচনায় অংশ নিতে পারত না। এই সময় বজ্জী আর মল্ল ছিল দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্য। এই গণরাজ্যগুলিতে এক একটি উপজাতি বাস করত। এই সকল উপজাতির লোকেরা ঐক্যবদ্ধভাবে রাজতান্ত্রিক রাজ্যগুলির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতেন। 5 দিয়েছে কারিগর আর ব্যবসায়ীদের সংঘগুলির ভূমিকা কী ছিল। এটা লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকেই ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ফলে ব্যবসায়ী আর কারিগরিদের বিভিন্ন সংঘ গড়ে উঠেছিল। সংঘগুলি কারিগর ও ব্যবসা সংক্রান্ত বিরোধ, পেশাগত নিরাপত্তা, জিনিসপত্রের গুণমান ও দাম ঠিক রাখত। সংঘগুলি শ্রেণীগণ ইত্যাদি নামেও পরিচিত ছিল। কুষাণ যুগে এক একটি পেশাকে কেন্দ্র করে আলাদা সংঘ গড়ে উঠেছিল। সংঘগুলির নিজস্ব আইন ছিল, তবে গুরুতর অসন্তোষ দেখা দিলে রাজা তার মীমাংসা করতেন। সংঘগুলি নিয়মিতভাবে নগদ অর্থের লেনদেন করত। গুপ্ত এবং তার পরবর্তী যুগে সংঘের কাজকর্ম তদারকি করার জন্য বেশ কিছু কর্মচারী নিয়োগ করা হয়েছিল।